নতুন বছরে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিরা বা প্রত্যেকেই কম বেশি বনভোজনের আয়োজন করছেন, পিকনিকের আয়োজন করছেন। তো একটি অসাধারণ পিকনিকের আয়োজন করেছিল বন্দিমুক্তি কমিটি, পশ্চিমবাংলার অন্যতম একটি প্রধান মানবাধিকার সংগঠন, তাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি। সেই পিকনিকে উপস্থিত ছিলেন বিভিন্ন মানবাধিকার কর্মীরা। তো দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে, ধর্মীয় রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে আহ, সেখানে সাক্ষাৎকার নিয়েছে আমাদের আহ, আকরামুল বাগানি, আমাদেরই বন্ধু, এবং সঙ্গে ছিল আমাদের হাসান মল্লিক। তো তারা দুজনে মিলে সেখানে উপস্থিত বিভিন্ন মানবাধিকার কর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে, গোল টেবিলের মতো করে বসে তাদের এক এক করে প্রশ্ন করে, এবং সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা প্রত্যেকের জানা উচিত, শোনা উচিত যে বিভিন্ন ব্যক্তি বর্তমান পরিস্থিতিতে কি ভাবনা চিন্তা করছেন, এবং দেশ এবং বাংলার ভবিষ্যৎ এবং বিজেপি আরএসএস এর এই ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে কি ভাবছেন। খুব সুন্দর একটি আলোচনা উঠে এসেছে, প্রত্যেকের আলাদা আলাদা বক্তব্য। অসাধারণ লাগবে, দেখুন সম্পূর্ণ এবং ব্যাপক শেয়ার করুন। দেশ জুড়ে যখন একটা ঘৃণা এবং হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে কিভাবে মিথ্যা প্রচার করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে প্রচার করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে ঘৃণার একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। আর ঠিক সেই সময় আমার আপনার সোনার বাংলায় একসঙ্গে একেবারে দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক হিন্দু, মুসলিম, আস্তিক, নাস্তিক, মানবাধিকার কর্মী, সমাজকর্মী, তারা এক জায়গায় আজকে একত্রিত হয়েছেন। একসঙ্গে তারা পিকনিক করছেন, আনন্দ করছেন, উৎসব করছেন। তাদের মধ্যে হিন্দু, মুসলিম, বিজেপি কি বললো, আরএসএস কি বললো, আর বাংলা কি লাফালাফি করলো, শুভেন্দু অধিকারী কি হেট স্পিচ দিল, মমতা ব্যানার্জি মন্দির করলো না কি করলো, এগুলো তাদের কিচ্ছু আসে যায় না। তারা অন্যায় দেখে প্রতিবাদ করে। আমরা প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, আপনার নাম এবং রেজিগনেশন। ছোটন দাস, সাধারণ সম্পাদক, বন্দিমুক্তি কমিটি। আমার নাম শফিউদ্দিন লস্কর, স্ট্যানফোর্ড জাস্টিসের ভাইস সেক্রেটারি, বন্দিমুক্তি কমিটির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য। আমি এনামুল ইসলাম, বন্দিমুক্তি কমিটি জেলার জেলা কমিটির সদস্য। আমার নাম শাহজাদা মোল্লা, আমি বন্দিমুক্তি কমিটির সদস্য, জেলা সদস্য। জেলা কমিটির সদস্য। আমার নাম দেবদাস রাহারায়, আমি মানবাধিকার সংগঠনের কর্মী। আমি বিশ্বনাথ বর্মন, আমি দক্ষিণ চব্বিশ জেলার সম্পাদক। আপনি? আমি এপিডিআর এর কর্মী এবং দেশ বাঁচাও বাংলা বাঁচাও মঞ্চের প্রেসিডেন্ট। নাম? ডক্টর শামসুল আলম। আপনার নাম? আমার নাম খলিলুর রহমান, আমি বন্দিমুক্তি কমিটির একজন সদস্য। আমার নাম অর্ণব গোস্বামী, আমি একজন ছাত্র এখনো পর্যন্ত। হ্যাঁ, মোটামুটি পরিচয় পর্ব আমরা আমাদের সারা হয়ে গেল। এবার আমরা সর্বপ্রথম ছোটনদার কাছে যাব। ছোটন দাস, একেবারে যে এই মুহূর্তে দেশে যে পরিস্থিতি চলছে, বিজেপি আরএসএস যেটা চাইছে, হিন্দুত্ববাদী সংগঠনগুলি আমরা দেখছি কিছুদিন ধরে তারা অস্ত্র বিলি করছে। আমরা এতদিন অস্ত্র দেখতাম কি বলবো, মানে জঙ্গি, আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী, তাদের হাতে অস্ত্র দেখতাম, মুখে কালো ফেট্টি বাঁধা। এখন দেখছি গেরুয়া গলায় গামছা, গেরুয়া পোশাক পরে অস্ত্র বিলি করছে, বলছে নাকি তাদের মেয়েদেরকে রক্ষা করতে হবে মুসলিমদের হাতে। দেখুন, এরা এই অস্ত্র, আরএসএস, সংঘ পরিবার, বিজেপি, এদের রাজনীতিটাই হচ্ছে গণহত্যার রাজনীতি। এরা আপনার গুজরাটে করেছে, এখন কার্যত বাংলাভাষী মানুষ দেখলেই তাদের পিটিয়ে মারছে। ফলে এরা নিজেরাই বলা যায় যে আইন বিরোধী কাজ এবং হিংসাত্মক কাজের সঙ্গে বরাবর যুক্ত। এবং স্বাধীনতা আন্দোলনে যখন মানুষ সারা দেশ অংশগ্রহণ করছেন, সেই সময় দেখবেন আরএসএস এর ঘোষণাই আছে যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করো না, শক্তি সংরক্ষণ করো কমিউনিস্টদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে আর খ্রিস্টানদের বিরুদ্ধে। হ্যাঁ, দেখুন আজকে ওদের এটাই হচ্ছে ওদের নীতি, সেই অনুযায়ী দেখবেন ইসলামপন্থীদের আক্রমণ করছে, কমিউনিস্টদের বিরুদ্ধে তাদের যে নামই বলুন না কেন, নানা নাম, কখনো নকশাল, কখনো শহুর নকশাল, কখনো মাওবাদী ইত্যাদি নাম দিয়ে তাদের হত্যা করছে। আসলে 25শে ডিসেম্বরও দেখলাম হামলা চালালো বিভিন্ন জায়গায়। এছাড়াও দেখবেন যে খ্রিস্টানদের উপর গত 24 সালে আপনার আক্রমণের ঘটনা হয়েছে 800-রও বেশি, যেটা 14 সালে
827-এর বেশি হামলা 24 সালে করেছে। 25 সালের গত বছর জাস্ট আমরা যেটা পেরিয়ে এলাম, সেইখানে তাদের হিসেব হচ্ছে নভেম্বর মাস পর্যন্ত 700-রও বেশি গির্জা আক্রমণ করেছে। আর আপনার বুলডেজার দিয়ে মসজিদ ভাঙা, হ্যাঁ, এ তো ধারাবাহিকভাবে করে চলেছে। এটা করছে আসলে ওরা ভয় পাচ্ছে। সেটা হচ্ছে ওরা ভয় পাচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সভ্যতা। যেমন ধরুন রামকৃষ্ণদেব, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, তিনি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই যে হিন্দু ধর্মের মানুষ যাকে ঠাকুর হিসেবে মেনে নেন, স্বামী বিবেকানন্দ তিনি আমিষ খেতেন, হ্যাঁ। এবং আপনারা জানেন বোধহয় যে রামকৃষ্ণদেবের তিরোধন বার্ষিকীতে স্বামী বিবেকানন্দ নিজে তিনি মানিকতলা থেকে কই মাছ কিনে নিয়ে তার বার্ষিকী ইয়েতে ভান্ডারা দিয়েছিলেন। ফলে এই ঐতিহ্যের শত্রু হচ্ছে বিজেপি, এই ঐতিহ্যকে ভয় পাচ্ছে। আর এই ঐতিহ্য রক্ষা করতে যারা চাইছে, আদিবাসী, মুসলিম, খ্রিস্টান, হ্যাঁ, এই সারা দেশের মানুষ চাইছেন। ফলে সেই জন্যই ওরা করছে, এটা ওদের শক্তির লক্ষণ নয়। আমরা দেখলাম 25শে ডিসেম্বর খ্রিস্টান ধর্মের প্রায় অনেকগুলো ধর্মস্থান, বিভিন্ন শপিং মলে তাদের উপরে হামলা চালানো হলো। এসআইআর এর সব থেকে বেশি বিপদগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ। আপনারা কিভাবে, মানে আজকে শুধু কি পিকনিক একদিনের একসঙ্গে, নাকি এই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবেন? অ্যাকচুয়ালি এটা পিকনিক ঠিক নয়। আমরা পিকনিক উপলক্ষে নতুন বছর নতুন দিন উপলক্ষে আমরা এখানে একটা শপথের জন্য এসেছি যে আমরা আগামীতে ভারতবর্ষকে কি করে রক্ষা করব। এই যে আরএসএস তাদের এজেন্ডাতে একটা অখণ্ড ভারতের ছবি দেখায়, অ্যাকচুয়ালি ওটা ফেক। ওরা যা বলে তার ঠিক উল্টোটা করে। তো অখণ্ড ভারত কখন টিকবে? যখন এই দেশের সমস্ত অঞ্চল এবং ধর্ম বর্ণ সবাই একসাথে মিলে থাকবে, তাদের ভিতরে ভ্রাতৃত্ব থাকবে, জাতীয় ঐক্য বজায় থাকবে, তখন এই অখণ্ড ভারত তৈরি করা সম্ভব। নইলে এখন যে ভারত আছে, যারা ব্রিটিশদের চক্রান্তে এবং এই আরএসএস দের চক্রান্তে দেশটা ভাগ হয়েছিল, এই দেশটাকেও ভেঙে যেতে আমাদের চোখের সামনে দেখতে হবে। তো আমরা এখান থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব যে আমরা এই দেশকে রক্ষা করবো। আরএসএস যত বড় শক্তি হোক, আমাদের দেশকে রক্ষা করতে যদি আমাদের জীবন, যদি জেল খাটতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা দেশকে রক্ষা করব এবং এই যে ফ্যাসিস্ট যে শক্তি, এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়াই জারি রাখবো। এবং আমরা আমাদের আরেকটা জিনিস, আমাদের এখানে যারা মানবাধিকার কর্মী বা লিডার্স আছেন, তাদেরকে আমি বলবো যে অখণ্ড ভারত যেটা বিজেপি বলে, আমাদের সেই অখণ্ড ভারত পুনর্গঠনের আন্দোলনের দিকে আগাতে হবে, যাতে ভবিষ্যতে কোনোদিন যে বাংলাদেশি, পাকিস্তানি, মায়ানমারি, রোহিঙ্গা, আফগানি এই বলে কোনো শ্রেণীর মানুষকে যাতে এরা মানে দেশ থেকে বিতাড়িত বা কোনো তাদের অধিকার, সাংবিধানিক যে অধিকার হরণ করছে, এইগুলো না করতে পারে। এই যে বলছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হলে অনেক সমস্যার সমাধান হবে, এবং ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হলে এখন যে বলছে সারা বিশ্বে ভারতবর্ষ প্রায় 3য় স্থানে আছে আপনার এই জিডিপি নিরিখে বা বিভিন্নভাবে, তো সেটা আরো উন্নত হবে এবং সারা বিশ্বে খ্রিস্টান রাষ্ট্র আছে, ইসলামিক রাষ্ট্র আছে, হিন্দু রাষ্ট্র কেন হবে না? আপনাদের কি মত? প্রথমত যে আমি আপনাকে জিডিপির প্রশ্নটা কাউন্ট করার পদ্ধতি থার্ড গ্রেড, ফলে যে 3 নম্বর হয়ে আছে যে এটাও থার্ড গ্রেড। ফলে এই জিডিপি নিয়ে যারা গর্ব করে বলছে তারা মিথ্যা কথা বলছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে দেখবেন অনেকে আমাদের পুরোনো প্রবাদ আছে যে পুজোরও ইচ্ছা হয় চিত হয়ে শোবার, গামছারও ইচ্ছা হয় ধোপা বাড়ি যাওয়ার। আরএসএস এর অবস্থা হচ্ছে তাই। প্রথমত আরএসএস কে ডেফিনেশন দিতে হবে যে হিন্দু রাষ্ট্র করতে হলে হিন্দু কারা। যে দলিত থেকে পিটিয়ে মারছে সেও তাকে তো হিন্দু বলতে হবে। তাহলে যে আদিবাসীটাকে পিটিয়ে মারছে, যে একজন সাধারণ একটা শ্রমিককে পিটিয়ে মারছে, হিন্দু রাষ্ট্রে তার অবস্থান কি হবে? আমাদের দেশে আমরা বলবো যে হিন্দু বলে কোনো ধর্ম নেই। এটা হচ্ছে একটা অত্যন্ত নিকৃষ্ট মানের একটা জাতপাতের ব্যবস্থা।
যেটাকে আমরা হিন্দু ধর্ম বলে চালাই, বা আরএসএস বিজেপি হিন্দু ধর্ম যেটাকে বলছে। হিন্দু ধর্ম বলছে দলিতদেরকে আসলে যাতে ঐক্যবদ্ধ করা যায় খ্রিস্টান এবং মুসলমানদের বিরুদ্ধে, যাদেরকে তাদের আক্রমণে তাদেরকে সামনে সাইডে টানা যায়। এই জন্য তারা হিন্দু হিন্দু বলছে। হিন্দু রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র এরা বানাবে না। এরা যেটা বানাবে সেটা হচ্ছে একটা মনুবাদী রাষ্ট্র। তার চেয়ার আপনি দেখতে পাবেন। আপনি আরএসএস এর সাংগঠনিক যে ধাঁচা দেখেন যদি, তাহলে দেখবেন যে আরএসএস সাংগঠনিক ধাঁচা সবচেয়ে চিৎপবন ব্রাহ্মণ। এখানে কোনো যে সমস্ত যে এই রাষ্ট্র হিন্দু রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র এরা বানাবে না। এরা বানাবে এটা মনুবাদী রাষ্ট্র, যেখানে একমাত্র চিৎপবন ব্রাহ্মণদেরই অধিকার থাকবে, আর বাকি সবাই শূদ্র দাস ব্রাহ্মণদের সেবা করতে হবে। এইটাই তাদের কাজ হবে। একেবারেই। এই যে আমরা দেখছি যে সংবিধানে বর্তমানে আমাদের দেশ চলছে, এবং যে সংবিধানের বলে বা শক্তিতে আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আন্দোলন করছেন, প্রতিরোধ করছেন। আমরাও যে মিডিয়াতে কাজ করছি সেটাও সংবিধানের একটা মানে সেখানেও একটা দায়বদ্ধতা রয়েছে, সেই অধিকার আমাদেরকে দিয়েছে। সংবিধানকে এরা মানতে চাইছে না, অনেকে বাবা সাহেব আম্বেদকরকে মানতে চাইছে না, কেন? এরা সংবিধানকে মানতে চাইছে না, কারণ হচ্ছে আরএসএস আগাগোড়া এরা হচ্ছে গণতন্ত্র বিরোধী, এরা প্রজাতন্ত্র বিরোধী, সেগুলার যে আদর্শ তার বিরোধী, সমাজতন্ত্র বিরোধী, যেটা আমাদের প্রস্তাবনায় লেখা আছে সংবিধানে। সেটা কিন্তু ভারতবর্ষ মেনে নিয়েছে, কিন্তু ওরা মানছে না। ওরা আগেও মানেনি, এখনো মানছে না। এবং এই যে সংবিধানকে ওরা সামনে রেখে যে কাণ্ডটা করছে, সে আসলে সংবিধানকে ওরা কিন্তু লঙ্ঘন করছে একদম A to Z। আজকে সংবিধান করে মেরে ফেলেছে অলরেডি। এবং ওরা যেটা করছে সেটা হচ্ছে সংবিধানের যে এগুলো ছিল, খারাপ দিকগুলো ছিল। আম্বেদকর তো সব ঠিক করতে পারেনি, কারণ সেখানে ব্রাহ্মণবাদী আছে। আম্বেদকরের কিছু অংশ ভালো, যেগুলো নিয়ে আমরা গর্ব করে বলতে পারছি যে ভারতবর্ষে আমরা মানুষের মধ্যে মানুষ হয়ে বেঁচে আছি এখনো, ভারতবর্ষে। কিন্তু অনেকগুলো খারাপ জায়গা আছে, সেই খারাপ জায়গাগুলোকে ব্রাহ্মণবাদী যেটা করেছিল আর সংবিধানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, সেখানে যেমন গভর্নর, যেমন এই কাশ্মীর, এই যেমন এই মানে বিপ ইত্যাদি, বিপ অর্ডার নিষিদ্ধ, সব সংবিধানে রয়েছে। যেমন এই যে আছে ইউনিফর্ম সিভিল কোড, বিপ নিষিদ্ধ সংবিধানে আছে, বিধি তো সংবিধানে আছে। সংবিধানের 38 ধারায় রয়েছে, যেটা নির্দেশমূলক নীতির মধ্যে রয়েছে। হ্যাঁ, 48 একটা যে রয়েছে। এবং সেখানে এতে বলা আছে, 44 ধারায় বলা আছে যে ইউনিফর্ম সিভিল কোড, হ্যাঁ, ইউনিফর্ম সিভিল কোড। এবং সেখানে পাশাপাশি রয়েছে ওই যে বিপ নিষিদ্ধ। এই দুটো মারাত্মক জিনিস, এবং সেটা ব্রাহ্মণবাদীরা ঢুকেছে, কিন্তু নট আম্বেদকর। এবং আম্বেদকর নিজে বলেছেন যে বিপ ব্রাহ্মণ্যবাদীরা বেশি খেত। আমি কোট আনকোট বলছি, ব্রাহ্মণ্যবাদীরা এত বেশি বিপ খেত, আজকে তারা বলছে আমিষ খাবো, এই নিরামিষ খাবো। তার মানে হচ্ছে এটা ভণ্ডামি। ঠিক এই ভাষায় উনি বলছেন। তার মানে হচ্ছে ব্রাহ্মণ্যবাদীর হচ্ছে ভণ্ড, এবং আমরা সেই ভণ্ডামির বিরুদ্ধে লড়াই করছি এবং করবো, এবং দলিত রাজ ফিরিয়ে আনবো, অর্থাৎ ভারত। এই যে বলছে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ, এই কথাটা বাদ দিতে হবে। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ থাকবে না, মুসলমানদের জন্য বা পাকিস্তান দেওয়া হয়েছে বা তারা নিয়ে নিয়েছে, তোরা এখন ভারতে কেন জোর দেখাবি, এই ভাষায়। শুনুন, আপনি এই যে দেখলেন 25 তারিখ অনেক ইসেতে চার্চে এরা গিয়ে হিন্দুত্বের কথা বলে গন্ডগোল পাকালো। ঠিক একই দিনে আমাদের প্রধানমন্ত্রী আবার কোন এক চার্চে গিয়ে প্রার্থনাও করে এলো। এই যে তার দ্বৈত চরিত্র। আবার আপনি দেখুন, এই প্রধানমন্ত্রী সে এখানটায় বাবরি মসজিদ ভাঙা এবং রাম মন্দির তৈরির দলে ছিল। সেই প্রধানমন্ত্রী আবার মধ্যপ্রাচ্যের একটি দেশে সে গিয়ে একটি মন্দির উদ্বোধন করে এলো। মধ্যপ্রাচ্যের সেই দেশটি কিন্তু মুসলিম কান্ট্রি, কিন্তু সেখানে একটা মন্দির তারা উদ্বোধন করতে দিল। এই যে আন্তর্জাতিকভাবে বিষয়গুলি ঘটে চলেছে, এই বিষয়গুলির পরম্পরা কারণগুলি যদি আমরা খেয়াল না করতে পারি, তাহলে পরে কিন্তু আমরা শুধু এই হিন্দুত্ব মুসলিম এই জায়গায় পড়ে থাকতে হবে। এর পেছনে একটা ব্যাপক অর্থনৈতিক, যে একাধারে যেমন মুসলিমদের উপর অতি সম্প্রতি, শুধু মুসলিম কেন, আচ্ছা খ্রিস্টানদের উপর আক্রমণ করে তারা নিজেদের হিন্দুত্ববাদী হিসাবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু একই সাথে তারা
যেই পরিবারগুলির অনেক ঘটনা বেরিয়ে গেছে, যারা আদপে নিজেদের পারিবারিক জীবনে হিন্দুও নয়, কিছু নয়, সেই পরিবারের আর্থিক উন্নয়নের জন্য ভারতবর্ষে তারা ব্যাপকভাবে নিজেদের ক্ষমতায় রাখার জন্য, যেহেতু হিন্দু সংখ্যা বেশি, তাই হিন্দুত্বের মাধ্যমে তারা তাদের নিজের মধ্যে ভোট নেওয়া এবং এই ভোট নিয়ে যে হিন্দুত্ব রাজের কথা বলছে, সেই হিন্দুত্ব রাজেও কিন্তু, যেটা একটু আগে আমাদের ভানু বলল, সেখানে কিন্তু আপার ক্লাস হিন্দুদের মধ্যে যারা আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয়, এর বাইরে যারা আছে, তাদের উপর কিন্তু তাদের অত্যাচার বন্ধ হবে না, যে অত্যাচার তারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে, সেটা চলবেই। এমতো অবস্থায় আজকে আলোচনায় এসছে এর বিরুদ্ধে আন্দোলনটা সংগঠিত করার জন্য আমার কিন্তু একদম আরএসএস, বিজেপি, তার বাইরে যত সংগঠন আছে, আচ্ছা, এই যে অনুপ্রবেশের কথা উঠছে বারবার, অনুপ্রবেশ ঘুষপেটিয়া, আপনি আপনার আশেপাশে রোহিঙ্গা ঘুষপেটিয়া কতজনকে দেখেন? আমি আগেও একটা ভিডিও বলেছি যে ঘুষপেটিয়া বা অনুপ্রবেশ বলে আদৌ কিছু নেই আমার আশেপাশে। এই অঞ্চল তল্লাটে যত অঞ্চলে আছে, এই চৌহদ্দি প্রায় 15 কিলোমিটার একজনও ঘুষপেটিয়া নেই, একজনও অনুপ্রবেশকারী নেই, এক পিস দেখাতে পারবে না। কিন্তু অমিত শাহ বলছেন যে এবার এই ঘুষপেটিয়া বা অনুপ্রবেশ এই ইস্যুতে 2026 বিধানসভা ভোট তারা করতে চাইছেন। আসলে এটা তো ওদের কিছু গদি মিডিয়া আছে, আর আমাদের মানুষ যে মিডিয়া দেখে অভ্যস্ত, যারা দেখে, আমাদের মতো মিডিয়া তো মানুষ কমই দেখে, মানে তারা বিশ্বাস রাখেও কম। যারা উপর বিশ্বাস রাখে গদি মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো মানুষের মগজ ধরায় করছে এমন ভাবে। আমি যে 1 ঘন্টা খানেক সুমন যে বলে, তিনি তো বিজেপির দালাল হয়ে গেছে। সে টিভি খুললেই ওর মুখ থেকে বেশি এখন এই কথাটা শুনতে পায়, ওর মুখ থেকে বেশি শুনতে পায়। টিভি অন করে দেখে কোনো আলোচনা হয়, ওই বেশি বলে অনুপ্রবেশ বলে। আমার মনে হয় সুমনের বাইরে কোথায় খোঁজ নেওয়া দরকার। ও মনে হয় বাংলাদেশের লোক বলে মনে হয়, সম্ভবত বাংলাদেশ থেকে ভারতের লোক নয় বলে আমার মনে হচ্ছে আমার। ও মনে হয় ওর কথা অনুপ্রবেশ বেরিয়ে আসে, ও নিজে অনুপ্রবেশকারী আমরা তদন্ত করতে হবে। আমিও তদন্ত করতে বলবো যে ও অনুপ্রবেশকারী কিনা, আসল বাড়ি কোথায়, ওর আসল বাড়ি কোথায়। একেবারে। আরো একটি বিষয়, ছোটনদার কাছে যাব। ছোটনদা, এই যে বলছে বিজেপির একটা প্রচার, ব্যাপকভাবে প্রচার, যে 26-এ যদি বিজেপি ক্ষমতায় না আসতে পারে বাংলায়, তাহলে হিন্দুরা শেষ, ওই বাংলাদেশ আর পশ্চিম বাংলায় কোনো পার্থক্য থাকবে না। এবং এটা শুধু বিজেপি বলছে না, বিজেপির কিছু চ্যানেল, যেমন নাম ধরে যদি বলি রিপাবলিক বাংলা, পশ্চিম বাংলা থাকবে না, পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। দেখুন, এই চ্যানেলগুলো তো ধনের মালিক যে মনের মালিকও সে। হ্যাঁ, ফলে আরএসএস সংঘ পরিবার কোটি কোটি টাকা দিচ্ছে, এরা কার্যত চিয়ার বয় হিসেবে কাজ করছেন, গোটা গড্ডি মুটিয়া। বিশ্বনাথ দা এবিপি আনন্দের কথা বললেন, এগুলো স্বাধীন মাধ্যম নয়। স্বাধীন মাধ্যম বলতে আপনারা যারা আছেন সোশ্যাল মাধ্যম, তারাই স্বাধীন মাধ্যম। আর হিন্দুরা ওদের হাতে কত সুরক্ষিত দেখলেন তো। এক প্লেনের খোঁচায় মতুয়াদের, লক্ষ লক্ষ মতুয়াদের নাম বাদ দিয়ে দিল। মানে অমিত শাহ দুদিন আগেও বললেন মতুয়াদের কেউ কিছু কোনো ক্ষতি করতে পারবে না, মমতা ব্যানার্জিও নয়, আমরা সব নাগরিকত্ব দিয়ে দেবো। তো নাগরিকত্ব দিন না, তো 19 সালে তো আইন হয়েছে, কে আটকে রেখেছিল? বলছে 2019 সালে সম্ভবত একটা হিসেব হচ্ছে 40,000 লোক আবেদন করেছে, কতজন পেয়েছে? গত বছর পর্যন্ত 8 জন পেয়েছে। হিম্মত থাকলে বলুন না, তালিকা দিয়ে দিক না। হ্যাঁ, এবং এই যে মতুয়াদের নাগরিকত্বের প্রশ্ন এত তাদের উদ্বিগ্ন হওয়া, এত দুশ্চিন্তায় পড়া এবং নিজেদের ভবিষ্যৎ অন্ধকার দেখা, হ্যাঁ, এটা তো আরএসএসই করেছেন। এবং আপনি যদি অন্য দিক থেকে দেখুন, যে নরেন্দ্র মোদী সরকারে এসে বলেছিল 2 কোটি মানুষের চাকরি দেবে, অর্থাৎ আজকে 15 বছরে 30 কোটি মানুষের চাকরি হতো। এবং ভারতবর্ষের 85% হিন্দু মানুষ, আর 30 কোটির মধ্যে প্রায় 27 কোটি হিন্দু লোকের চাকরি হয়েছে। মানে এরা হিন্দু ধর্মের এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় শত্রু।
এই যে বিজেপি স্লোগান দেয় সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আপনি তো একজন সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষ, একজন ভারতীয় বাঙালি, তো এই যে মোদিজির যে সবকা বিকাশ, সব সুযোগ সুবিধা পাচ্ছেন? মানে আপনার বাড়িতে এই যে 2 কোটি চাকরি বললেন, আপনার শিক্ষিত ছেলে মেয়ে চাকরি পেয়েছে, বা স্কলারশিপ বলুন, বা যে সুযোগ তো পাওয়া তো দূরের কথা, তো ওদের চরিত্রটাই ওই রকম, ওদের মুখের ভাষাটা একরকম আর ওদের কার্যকারিতা একরকম। এই কদিন আগে দেখুন আপনার অসীম সরকার কোরআন নিয়ে একটা বাজে মন্তব্য করলো। আমি কনফিডেন্টলি বলতে পারি ও কোরআন পড়তে পারে না। তো এই যে এই সব লোকেদের নিয়ে বিজেপিতে কোনো ভদ্রলোক মানে প্রার্থী হবে, আমার এটাও আমার বিশ্বাস আছে না কোনো ভদ্রলোক বিজেপি প্রার্থী হওয়ার নয়। এই যে বলছে বিজেপি নাকি কোনো ভদ্রলোক নাকি বিজেপি পার্টি করেন, বিজেপি পার্টি করবে না কোনো ভদ্রলোক, কোনো সভ্য লোক, কোনো সুশিক্ষিত লোক, কোনো দেশপ্রেমিক নাগরিক করবে না। কারণ বিজেপি মনুবাদী পার্টি, আরএসএস হচ্ছে মনুবাদের পিতা জনক, এবং এদের যেটা ছোটনদা আগে বলেছেন যে গোলওয়ালকার হচ্ছে এদের আদিগুরু এবং সাভারকারের সঙ্গে তারা এটা চালিয়ে যাচ্ছে। এবং যেটা আপনি বলছিলেন কি জানো এই নিয়ে, যে কোনো ভদ্রলোক শিক্ষিত লোক, হ্যাঁ, এবং এইরকম একটা সংগঠনে কোনো ভদ্রলোক আসবে না, সুশিক্ষিত মানুষ আসবে না, দেশপ্রেমিক নাগরিক আসবে না। কিন্তু বহু রাষ্ট্রবাদী মুসলিম নাম দিয়ে আর বাংলা প্রমোট করছে, এরকম তো অনেককে দেখছি। দাস হচ্ছে কেনা দাস, গোলামে পরিণত হয়েছে, হয়তো একটু প্রাইস দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে তারা এই কথা বলছে। আসলে তারা কিন্তু মুসলিমদের কোনো প্রতিনিধিত্ব করে না, মুসলিমদের ভিতরেই যায় না। এরা হচ্ছে আমাদের মুসলমান সমাজকে বিক্রি করতে চাইছে। কিছু মানুষকে টিভি মিডিয়াতে বসাচ্ছে যারা বিশেষ করে বিজেপি সাপোর্টার, তাদেরকেই বলছে রাষ্ট্রবাদী, মানে মুসলিম হলে ওদের কাছে কোনো হিন্দু মানুষজনের নামের আগে তো রাষ্ট্রবাদী বসায় না। মুসলমান কিছু 4 পাস 2 পাস গুটকা ফুটকা চিবায়, তাদেরকে বসিয়ে বলছে রাষ্ট্রবাদী মুসলিম। ওরা একটা জিনিস করছে, ডিভাইড অ্যান্ড রুল। একটা ছোট্ট সেকশন যেটাকে বলে আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যে 0.something তারা একটা হচ্ছে বিক্রি হয়ে গেছে, 0.something বিক্রি হয়ে মুর্শিদাবাদের কিছু মানুষ বিক্রি হয়ে গেছে। তারা আবার কেউ বিক্রি হওয়ার দিকে সরাসরি না দিয়ে পিছন থেকে তারা কিন্তু সেরকম ওদের কাছে বিক্রি হয়ে গেছে, অর্থাৎ সামনে বিক্রি হয়েছে, কেউ পিছনে বিক্রি হয়েছে। এবং এদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং এরা হচ্ছে কীট পতঙ্গ, আর এরা হচ্ছে মানে যেমন সেই ধানের থাকে আগড়া, ঠিক সেরকম এরা হচ্ছে সে আগড়া। এদেরকে দূর করতে হবে সমাজ থেকে। অর্থাৎ এরা হিন্দু মুসলিম ঐক্যের শত্রু, দেশের শত্রু, ভারতবর্ষের শত্রু, সংবিধানের শত্রু। এই যে বলা হচ্ছে কিছু যারা বিজেপি হিন্দু রাষ্ট্রের পক্ষে বলছে, তাদেরকে এরা বাদ বিচার না করেই বেঙ্গলি নন বেঙ্গলি অশিক্ষিত মূর্খ যা পারছে এনে রাষ্ট্রবাদী বলে সাজিয়ে দিচ্ছে। আর হিন্দুদেরকে এরা ভালো হিন্দু যারা, মানে তাদের চোখে যারা বিজেপি করে তারা সনাতনী হিন্দু। কি পেয়েছেন বিজেপি থেকে আপনি? ওদের চোখে একজন সনাতনী হিন্দু। দেখুন, আমি এখানে তো অনেক রকম বিষয় বলা হচ্ছে, আমি কয়েকটা জিনিস বলি মানে যেটা আমাদের অভিজ্ঞতা থেকে। আপনি মানে একজন খুব সুন্দর বলেছিলেন সনাতনী হিন্দু হিসেবে, যে ঠিক আছে আমি সনাতনী হিন্দু হলাম, বা আপনারা তো এত বছর ধরে আপনারা দেশকে মানে 14 বছর ধরে বা 11 বছর ধরে সম্ভবত আপনারা 14 সালে এসছেন, তো আপনি সনাতনী হিন্দু হয়ে কি এই আমাদের দেশকে শিক্ষায়, স্বাস্থ্যে বা যে বেসিক রিকোয়ারমেন্ট গুলো ছিল, নিড ছিল মানুষের, সেখানে আপনি সনাতনী হিন্দু হিসেবে কি আপনি প্রথম 4টে বা 5টা দেশের মধ্যে আপনি এস্টাবলিশ করতে পেরেছেন, বা 10-এর মধ্যে? এই কয়েকদিন আগেই একটা রিপোর্ট বলছে যে যত পৃথিবীতে যত উন্নত দেশ আছে তার মধ্যে বিশ্বগুরু, আমাদেরকে বিশ্বগুরু করে বলা হচ্ছে। প্রথম 10-এ বিশ্বগুরুর কোনো নাম নেই, প্রথম 10-এ বিশ্বগুরুর কোনো নাম নেই। বিজেপি আরএসএস বা বজরং দলের লোকজন বলে যে আমরা 3 নম্বরে আছি, 1-এ যাওয়ার প্রতিযোগিতা চলছে। উনি একজন বললেন, ভানুদা বললেন যে আমরা 4-এ রয়েছি প্রথমত, এখন 3-এ যাওয়ার চেষ্টা করছি বা 2। দেখুন, একটা খুব সহজ সরল এটা হিসাব, মানে আপনি যদি দেখেন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা সম্ভবত 3 ট্রিলিয়ন বা 4 ট্রিলিয়ন ইকোনমি, এরকম কিছু একটা আমরা অর্থনীতি। এবারে যে দেশ $3 ট্রিলিয়ন বা তার অর্থনীতি, সে দেশের জনসংখ্যা কত? আপনার প্রায় 150 কোটির কাছাকাছি।
এবারে যে দেশ 4 নম্বরে আছে, ধরুন অস্ট্রেলিয়া বা যে আরো আরো দেশগুলো আছে 5 নম্বরে, তাদের জনসংখ্যা ধরুন হয়তো 1 কোটির কাছাকাছি বা 12 কোটির কাছাকাছি, সম্ভবত আমেরিকা বা এরা 12 কোটি বা 10 কোটির কাছাকাছি। তাদের তাদের যদি অর্থনীতি দিয়ে তাদের জনসংখ্যাকে আপনি ডিভাইড করে দিন, আর আমাদের দেশের 150 কোটি দিয়ে 3 ট্রিলিয়নকে ভাগ করে দিন, তাহলে দেখবেন প্রত্যেকের কাছে 2000 টাকাও নেই, অথচ তাদের কাছে রয়েছে হচ্ছে $20,000। তাহলে আপনি, হ্যাঁ অবশ্যই জনসংখ্যা ডিপেন্ড করে, কিন্তু সেই তুলনায় তো আপনি যেতেই পারেননি সেখানে। তাদের এক একজনের কাছে আপনি হিসাব করে দেখুন, $20,000 হিসাব বলছে, আর আপনার কাছে এক একজনের কাছে 2000 টাকা। আপনার কাছে না আছে কিছু কেনার ক্ষমতা, আপনার কাছে না আছে শিক্ষা নেওয়ার ক্ষমতা, আপনার কাছে না আছে ক্ষমতা, আপনি কিচ্ছু করতে পারছেন না। এটা এমনকি এটা আমাদের কথা নয়, এটা ভারতবর্ষের সরকার নিজে রিপোর্ট দিচ্ছে যে ভারতবর্ষের যে 70 থেকে 75% মানুষ আছে, তাদের কোনো ক্ষমতাই নেই জিনিসপত্র কেনা। তাহলে আপনি 3 ট্রিলিয়ন মানে বা 3 ট্রিলিয়ন যে আপনার ইকোনমি হিসাবে দাবি করছেন, আমরা চতুর্থ ইকোনমির দেশ, তাহলে আপনার যদি দেশের জনগণই কিছু না কিনতে পারে, কিছুকে অ্যাভেইল না করতে পারে, তাহলে সেইটা দিয়ে আপনি কি করবেন? তাহলে কার কাছে আছে পয়সাগুলো? একেবারেই। ছোটনদা, লাস্ট একটা বিষয় যে কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশে সংখ্যালঘু একজন যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হলো, তারপরে আরো সম্ভবত একটা দুটো ঘটনা ঘটেছে। এটা প্রায় বাংলাদেশে সরকার এই যে হাসিনা পালানোর পর থেকেই প্রায় আমরা শুনে আসছি। এবং আমাদের দেশেও দেখছি জুয়েল রানাকে পিটিয়ে হত্যা করা হলো, রামনারায়ণ বাঘেলকে পিটিয়ে হত্যা করা হলো, আরো একজনকে চাইনিজ বলে পিটিয়ে হত্যা করা হলো। এই বিষয়গুলো এত বাড়ছে কেন? মানে এবং আরো একটা বিষয় হলো যে যখন আমরা দেখছি এই বিষয়গুলো, মানে বাংলাদেশের ঘটনা অবশ্যই নিন্দনীয়, মানে প্রতিবাদ করতে হবে। গেরুয়া বাহিনী, হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রতিবাদ করছে, তুলকালাম করছে, ভারতে তারাই আবার পিটিয়ে হত্যা করছে। এই হিসাবটা মেলাতে পারছি না। এটা বলার আগে একটা বলি যে এই যে 3 ট্রিলিয়ন এসব বলছেন না, ভারতবর্ষে বিনা পয়সায় সরকার দাবি করে আমরা রেশন দিই, তো অর্থাৎ 80 কোটি মানুষের কেনার কোনো ক্ষমতা নেই। এটা হচ্ছে চিত্র। এতেই প্রমাণ হয় যে ভারতবর্ষ কতটা এগিয়েছে। আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আসলে এরা এই যে পিটিয়ে মারা, মানে গুজরাটের গণহত্যা, পরে ওরা দেখেছে যে বড় ধরনের গণহত্যা করলে তার যে প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়া সামলানো ওদের পক্ষে মুশকিল। ওরা এখন ডে টু ডে লিঞ্চে করো, মানে প্রতি মুহূর্তে আমার ছেলেটা ট্রেনে করে যাচ্ছে, সোনারপুর থেকে উঠেছে, শিয়ালদায় পৌঁছবে কিনা, অর্থাৎ ভীত সন্ত্রস্ত করে একেবারে মানে এভরিডে টেরোরিজম, এভরিডে আপনাকে আতঙ্কিত করে রাখুন, আপনার বাঁচার অধিকার। এরা আসলে ভারতবর্ষের সংবিধানে প্রথম কথাটা কি, রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার। এরা বেঁচে থাকার অধিকারটাই, এবং এর মধ্যে দিয়ে দেখবেন যে যাদের মারছে আসলে এরা হচ্ছে হয় আদিবাসী, এরা প্রচন্ড পরিমাণে আদিবাসী বিদ্বেষী, আদিবাসীদের ধর্ম, এরা আদিবাসীদের নিজস্ব ধর্ম আছে জানেন তো, সারনা ধর্ম, সারি এবং সারনা ধর্ম। কিন্তু বিজেপি আর এস ভোটের সময় দেখি হিন্দু হিসাবেই কাউন্ট করে, বা আমরাও তো বলি যে ভারতবর্ষে 130-40 কোটি জনগণ, তার মধ্যে প্রায় কম বেশি 30 কোটি মুসলিম, 100 কোটি হিন্দু বলে আমরাও তো। এটা যেহেতু মানে প্রচার হয় না, আসলে ভারতবর্ষের আদিবাসীরা জনসংখ্যার 8%, পশ্চিমবাংলার 5%। অনেকটাই। হ্যাঁ, এরা আদৌ এরা কোনো মূর্তি পূজা নয়, এরা হচ্ছে প্রকৃতির পূজারী। এবং আদিবাসীদের বিজেপি সরকার শত্রু মনে করে, সেই জন্য দেখবেন যে এরা প্রকৃতির পূজারী, মানে পাহাড় জঙ্গল এরা সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। সেই জন্যই দেখবেন যে আরবল্লী পর্বত কেটে দিচ্ছে, মানে এদের আরাধ্য দেবতা প্রকৃতিকে ধ্বংস করো, আর এটা ঠেকাতে যারা আসবে, হ্যাঁ, সেই আদিবাসীদের গুলি করে মারো, তাদের নানা নামে ভূষিত করো, গুলি করে মারো, পিটিয়ে মারো। ঠিক দেখবেন একই। অর্থাৎ আমার ধর্ম কি হবে, আমার ভাষা কি হবে, আমায় দেখতে কেমন হবে, সবটাই ওরা ঠিক করে দেবে। এই যে ইয়েকে মারলো, অ্যাঞ্জেলকে মারলো, হ্যাঁ, চীনার মতো দেখতে, কালকে আমাকে বলবে একে যেন মনে হচ্ছে বাংলাদেশ, দেখবেন একই ব্যাপার, ও চীনাদের মতো দেখতে, ও বাংলাদেশিদের মতো দেখতে, বাংলাদেশি ভাষা। আসলে
বিদ্বেষী, একই সঙ্গে এরা প্রকৃত হিন্দু ধর্মের বিদ্বেষী। সেই কারণেই দেখবেন যে 400 টাকায় যে গ্যাস 14 সালে পাওয়া যেত, আজকে সেটা দ্বিগুণের বেশি দামে কিনতে কাদের বাধ্য করছে? ছোট মনে হচ্ছে 26-এ কি হবে সঙ্গে? 26-এ বিজেপির ভরাডুবি হবে। যা ছিল 70টা, তাদের 20টাতে বেশি, আমি তো 20টা দাবি করছি, 20টা বেশি পাবে না। কিন্তু অমিত শাহ বাংলায় এসে যেভাবে সাংগঠনিক মিটিং করে গেলেন এবং তিনি যেভাবে একেবারে বললেন যে বুকে, মানে নেতাদেরকে বললেন বুকে লিখে নিন যে আমরা ক্ষমতায় আসছি। সেটা ওরা অনেকবার ধরে লিখছে, লেখাতে সম্ভবত পেনে কালি ঠিক নেই, লেখাটা বোঝা যাচ্ছে না। ওরা প্রতিবারই তো লিখছে, গতবারও বলেছে 200 পাবে, তার আগের বার বলেছে 200 পাবে, এবার হয়তো বলবে 300 পাবে, কারণ 294 সিট আছে, ওরা বলতেই পারে। কেন চাইছেন না যে বিজেপি আসলে কি সমস্যা? ডবল ইঞ্জিনের সরকার হলে আপনারা পেনশন টেনশন পেলে ওগুলো বাড়িয়ে দেবে, সব উন্নতি হবে বলছে। ডবল ইতিমধ্যে ভারতবর্ষের অনেকগুলি রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার। সেই রাজ্যগুলির পরিসংখ্যানগুলি যদি আপনি দেখেন, দেখতে পাবেন সেখানে এরা চালাচ্ছে, ওখানে এসে যে পরিমাণ অত্যাচার ওরা প্রতিদিন সংগঠিত করছে, তা এখানে এলে তার পরিণতিটা কি দাঁড়াবে? এবং কোনো জায়গাতেই সেখানকার মানুষের আর্থিক উন্নতি সেভাবে পরিসংখ্যান কিন্তু বলছে না। ডবল ইঞ্জিন নিয়ে দুটো 30 সেকেন্ডে কিছু বলুন। আসামে তো দেখতেই পাচ্ছেন, এই প্রবল ঠান্ডায় বুলডোজার দিয়ে বস্তির পর বস্তি উচ্ছেদ করছেন। মাদ্রাসা, সে তো বলতে হ্যাঁ। অবৈধ সব নাকি। দেখুন, আগে মানুষ এসছে, আজকে যদি বলেন দিল্লির একটা মসজিদ 600 বছরের পুরনো মসজিদ, তখন দিল্লি নগর নিগম ছিল? এই বিল্ডিং আইনটা কত সালে তৈরি হয়েছে? হ্যাঁ, ফলে এই গোটাটাই নিজেরাই অবৈধ, তো অন্যের আইন করছেন। নিজেরা স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকতা করেছেন, আজকে দেশপ্রেমিক সাজছেন। আমি বলি, যদি সুস্থ নির্বাচন হয়, যেটা জ্ঞানেশ কুমারের হাতে হওয়া সব কঠিন, তাহলে বিহারেও হারতো, দিল্লিতেও হারতো, কর্ণাটকে তো হেরেইছে। হ্যাঁ, সুস্থ নির্বাচন হলে, নির্বাচন যদি বলে জাল জুয়োর চুরি, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিয়ে, যদি মানুষ, এটা সুকান্ত ভট্টাচার্যের কবিতাতেই বলে, বাংলার মাটি দুর্জয় ঘাটে। অমিত শাহ, দানব অমিত শাহদের অতীতে বারবার বুঝিয়ে দিয়েছে, আগামী দিনেও বুঝিয়ে দেবে। না, বিজেপির কাছে হেরে গেলেই বা ভারতবর্ষের সমস্ত বিরোধী দলগুলি বা আপনাদের মতো মানবাধিকার কর্মী সংগঠন, বিজেপি বিরোধী যারা, আপনারা বলবেন যে চুরি করে জিতেছে প্রত্যেকবার। বিজেপি চুরি করে জিতছে, কারণ মহারাষ্ট্র জিতেছে চুরি করে, হরিয়ানা জিতেছে, ওরা বিহারে জিতেছে, ওরা আরো যে সমস্ত জায়গা হয়েছে, উত্তরাখণ্ড, সব জায়গায় জিতেছে সমস্ত চুরি করে। এবং এখানে চুরি মানে সাংঘাতিক চুরি, মানে পুকুর চুরি যাকে বলে, হ্যাঁ, পুকুর চুরি করে জিতেছে। এবং সেটা রাহুল গান্ধী থেকে শুরু করে, মানে আমাদের যারা বড় বড় সাংবাদ। ও আচ্ছা, আপনারা রাহুল গান্ধীর ভক্ত, ওই জন্য মোদির বিরোধিতা করছে। সেখানে প্রশ্ন হচ্ছে এটা যে রাহুল গান্ধীর ভক্ত নয়, রাহুল গান্ধী বন্দী নয়, রাহুল গান্ধী কিছু কথা বলেছেন, তার সঙ্গে আরো যোগ করেছেন যারা এখানে অনেকগুলো দল, বিশেষ করে মহুয়া মৈত্র থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, ওদিকে স্টালিন, কেউ কম যাচ্ছে না, এবং অখিলেশ, তারা সবাই এক সুরে বলছে যে সমস্ত যে ভোট হয়েছে সেই ভোটটা হচ্ছে পুরো চুরি করা ভোট। তাহলে আপনারা অ্যাকচুয়ালি মুখোশের আড়ালে আছেন, মানে বিজেপি বিরোধিতা করছেন, হয় তৃণমূলের সমর্থক, না হলে কংগ্রেস ফান্ডিং করছে আপনারা। সত্য কথা বলে, সত্য নিরপেক্ষ বলে তো কথা হয়, সত্য নয় মিথ্যা, এই দুটোর মধ্যে বাছা। ফলে আমি তো ধন্যবাদ দেবো, অন্তত আপনি নিশ্চিত করলেন আমায় যে আমি RSS, বিজেপি বা তার কোনো অ্যালি ফোর্সের সঙ্গে নই। এটা নিয়ে আবার গর্ববোধ করছেন? নিশ্চিতভাবে গর্ববোধ করছি, কারণ ভারতবর্ষে বিজেপি একটা দানবিক পার্টি, যারা ভারতবর্ষের সংবিধান এবং ভুলে যাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাষ্ট্রপতি, আমাদের রাজ্যের রাজ্যপাল, প্রায় সবাই কিন্তু RSS থেকে উঠে আসা, যাদের আপনারা বিরোধিতা করছেন। তাতে কি হয়েছে? ভয় পান? হ্যাঁ, প্রশ্ন তো কে কাকে ভয় পায়? ওরা ভয় পায় দেখি তো ভোটে জালিয়াতি করছে। ভয় দেখাচ্ছে, ওরা ভয় পায়, ওরা ভয় পায় বলে তো ভয় দেখাচ্ছে। আপনি যদি, আপনার কাছে যদি আপনার খাবার থাকে, আপনি মানুষকে খাওয়াবেন, আপনার কাছে সাহস থাকে, আপনি মানুষকে সাহস দেবেন। আপনার কাছে ভয়, আপনি যদি ভয় পান, আপনাকে মানুষকে ভয় দেখাবেন।
এটাই তো নিয়ম। বিজেপি ভয় পাচ্ছে, বিজেপি বলছে তারা সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দল, আর তার সব থেকে বড় নেতা হলেন নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায়ও যেমন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, এবং তিনি বিদেশে গেলেও মোদি মোদি স্লোগান ওঠে, এবং হিন্দু হৃদয় সম্রাট বলা হচ্ছে। তারা ভয় পাবে আপনাদেরকে, জনগণকে? ভয় যদি নাই পাবে তাহলে এইভাবে আক্রমণগুলি নামিয়ে আনছে কেন? কি আক্রমণ করছে? এই যে ধরুন জনজাতি, বনাঞ্চলের মানুষ, মুসলিম, খ্রিস্টান, শুধু তাই নয় নিম্নবর্ণের মানুষ আক্রমণ নামিয়ে আনছে কেন? এরা যদি নিশ্চিত থাকতো যে এরা ভোটে ক্ষমতায় আসবেই, তাহলে মানুষের বিদ্যমান মানসিকতা যেটা আছে, বিশ্বাস যেটা আছে, সেটাকে পুঁজি করে তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে নিজেদের ক্ষমতায় আনার চেষ্টা নিচ্ছে কেন? যাই হোক, আমরা এতক্ষণ কথা বলছিলাম দেখলেন অনেকজন, অনেক দাদাদের সঙ্গেই কথা বললাম, মানবাধিকার কর্মী, সমাজকর্মী, সাধারণ মানুষ, তবে প্রায় সবাই আরএসএস বিজেপি বিরোধী। সেই বিরোধিতার কারণও আপনারা শুনলেন। আমরা চেষ্টা করেছি দেশে এই মুহূর্তে চলা যে পরিস্থিতিগুলো সেগুলো তুলে ধরার, সে বিষয়গুলো নিয়ে তারা তাদের মতো করে নিজস্ব বক্তব্য তারা রেখেছেন। কিন্তু আপনারা কি চাইছেন? আপনাদের বক্তব্য আমরা জানতে চাই, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে এই যে ছোটনদা, ভানুদা, আমাদের অধ্যাপক সাহেব থেকে শুরু করে আরো যারা দাদারা যারা বললেন, তাদের যে বক্তব্যগুলো, এগুলোর সঙ্গে কি আপনারা সহমত, নাকি আপনারা একদম জয় শ্রীরাম বলে মানে কি চাইছেন, নাকি জয় বাংলা বলে এদিকে বিজেপি বিরোধী শক্তিগুলোকেই ভোটটা দেবেন, মানে ভোটের বক্সে জবাব দেবেন? আর এসআইআর এ আপনার নাম আছে তো, একটু চেক করবেন, দেখবেন নাকি আপনার হেয়ারিং এ ডাকা হয়েছে। যদি ডাকা হয়ে থাকে, কি ধরনের সমস্যা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো জনগণের সামনে